জাহিদ যখন চোখ নামিয়ে কিছুটা লজ্জিত স্বরে আমার কাছে $1,2,000 টাকা ধার চাইল, আমি ভীষণ অবাক হলাম। আমাদের বিবাহিত জীবনে 3 বছর পূর্ণ হয়েছে। একে অপরকে পছন্দ করেই আমরা বিয়েটা করেছিলাম। দেখো রুহি, আসলে ইমতিয়াজ ওর শেয়ারটা ছেড়ে দিচ্ছে। ওর নাকি ভীষণ টাকার প্রয়োজন। যেহেতু আমি ওর বন্ধু, তাই আগেই আমাকে জানিয়েছে, নয়তো ওটা নেয়ার জন্য আরও 5 জন দাঁড়িয়ে আছে। আর ওর টাকাটা 2-4 দিনের মধ্যেই লাগবে। আমি অলরেডি 8 লাখ টাকা জোগাড় করেছি, কিন্তু 2 লাখ টাকা শর্ট পড়েছে। তুমি কি পারবে? আমি আগামী মাসের 28 তারিখে তোমাকে টাকাটা দিয়ে দিতে পারবো। আসলে 25 তারিখেই টাকা হাতে পাবো। 3 দিন বাড়তি সময় রাখলাম। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। 2 লাখ টাকা! আমি প্রায় চমকে উঠলাম। জাহিদ চিন্তিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, আমি চেষ্টা করছি, তুমি এত চিন্তা করো না। সমস্ত প্রোটোকল ভেঙে কোম্পানির বস আমাকে 2 লাখ টাকা লোন দিলেন। কিছু প্রফিট দিতে হবে আর নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে। আসলে কোম্পানির এমডি হচ্ছে আমার ছোটবেলার বান্ধবীর বাবা। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। 27 তারিখে আমি জাহিদকে বললাম, টাকাটা তো ফেরত দিলে না, কখন দিবে? কিসের টাকা? জাহিদ খানিকটা ভ্রু কুঁচকে বলল, 2 লাখ টাকা। আমি আমতা আমতা করে বললাম, ওহ সরি, আমি একদম ভুলে গেছি। আসলে টাকাটা ব্যবসায় খাটিয়ে ফেলেছি, এখন তোমাকে দিতে পারবো না। আগামী মাসে চেষ্টা করব। জাহিদ বের হয়ে গেল। আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আমার বস মানে আঙ্কেলকে কি উত্তর দিব? মান সম্মান কিছুই থাকবে না। সেদিন সন্ধ্যাবেলাতেই পরিচিত এক স্বর্ণের ব্যবসায়ীর কাছে আমার বিয়ের সমস্ত গয়না বন্ধক রাখলাম এবং পরদিন নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলাম। জাহিদ অবশ্য সেই টাকা ফেরত দিয়েছিল, কিন্তু আরও 2 মাস পর। মাঝখানে সে জানতে চায়নি আমি কিভাবে ম্যানেজ করেছি কিংবা আমার কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু এরপর থেকে সে আমার কাছে যতবারই অর্থনৈতিকভাবে সাপোর্ট চেয়েছে, আমি সেটা এড়িয়ে গিয়েছি। বিষয়টা এমন নয় যে সে টাকাটা নির্দিষ্ট সময় দিতে পারেনি বলে আমি রাগ করেছি। বিষয়টা এমন ছিল যে সে জিনিসটার মূল্যায়ন করতে ভুলে গিয়েছিল। বাবা মায়ের প্রতি সব সন্তানেরই দায়িত্ব থাকে, সেটা বিয়ের আগে হোক কিংবা পরে। আমি প্রতি মাসেই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বাবা মায়ের হাতে তুলে দেই। এমন না যে আমি টাকা না দিলে তারা চলতে পারবে না। বাবার পেনশন আছে, মা একটা স্কুলের হেড মিস্ট্রেস, বড় ভাইয়া ভালো চাকরি করে, নিজেদের বাড়ি। আমার শাশুড়ির গলব্লাডারের স্টোনের অপারেশন করতে গিয়ে বেশ কিছু টাকা বের হয়ে গেল। সেই মাসে বাড়িতে কোনো সাপোর্ট দিতে পারিনি। বাবা মা দেখতেও এসেছিলেন, কিন্তু আমি অবাক হয়েছিলাম যখন মা আমাকে আড়ালে গিয়ে বলল, কী রে, এ মাসের টাকা তো দিলি না? তুমি তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো টাকা খরচ হয়ে গেল। তো এত বড় হসপিটালে কে নিয়ে আসতে বলেছিল? ছোট কোনো ক্লিনিকে করলেই হতো। আমি অবাক হয়ে আমার গর্ভধারিণী মায়ের দিকে তাকিয়ে থাকলাম। এরপর থেকে মাসিক অ্যামাউন্ট দেয়া আমি বন্ধ করে দিলাম। যখন বাড়িতে যাই তখন হই হুল্লোড় করি, বাজার করি, রান্নাবান্না হয়, ধুমধাম হয়। বাবার হাতে হাত খরচ হিসেবে 1000 খানিক টাকা দিয়ে আসি। না, আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাইনি, কিন্তু আমার মাকেও আরেকজন মায়ের মূল্যায়ন করতে হবে, যেটা তিনি করতে প্রস্তুত নন। আমার ননদ 3-4 মাস পরপর বাড়িতে বেড়াতে আসে। 1-2 দিন থাকে, তারপর চলে যায়। সেই 1-2 দিন যেভাবেই হোক আমি অফিস থেকে ছুটি নেই। আসলে মা এটা সামলাতে পারে না, ওর ছোট 2 বাচ্চা আছে। এবার যখন এলো, আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল। মিলি, তুমি এসেছো? ফ্রেশ হও, আমি নাস্তা বানিয়ে রেখেছি, মা দিয়ে দেবেন। অফিসে একটা মিটিং আছে, সেটা সেরেই আমি চলে আসছি। ভাবি, তুমি একাই কি দুনিয়াতে চাকরি করো, নাকি আর কোনো বাড়ির বউ চাকরি করে না? একদিন ছুটি ম্যানেজ করতে পারো না? এ আবার কেমন চাকরি? বেশ ঝাঁজের সুরে মিলি আমাকে বলল। আমি অবাক হয়ে গেলাম। না, সেদিন মিটিং শেষ করে আমি বাড়িতে ফিরিনি। আমি বাড়ি ফিরেছি অফিস শেষ করে, এবং পরের দিনও অফিস করেছি। এরপর থেকে ও এলে আর কোনোদিন আমি ছুটি নেইনি। বিষয়টা এমন নয় যে আমি আমার ননদকে দেখতে পারি না, বরং আমি তার চোখে নিজেকে কখনো অ্যাভেলেবল করতে চাই না। তাকে বুঝতে হবে কোনটা আদর আর কোনটা দায়িত্ব। সে ছোট বাচ্চা নয়। ছোট ভাই ইমন
ভার্সিটিতে পড়ার সুবাদে আমার বাড়িতেই থাকে। এখান থেকে ওর ভার্সিটি কাছে হয়, যদিও হলে সিট পেয়েছে, কিন্তু সেখানে সে কমফর্টেবল না। আমার এক চাচাতো দেওর ঢাকায় এসেছে চাকরির সন্ধানে। ছেলেটা ভীষণ মেধাবী, চাকরি পেতে যে সময় লাগবে না সেটা আমরা খুব ভালো করেই জানি। আপু শোন, আমি আমার রুম কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুই তোর ওই দেওরকে কোথায় রাখবি আমি জানি না। আমার খুব রাগ হলো। ইমন ঘরে চলেই যাচ্ছিল, এমন সময় আমি ডেকে বললাম, তুই হলে সিট পেয়ে গিয়েছিস না? তোর কাপড় চোপড় বইপত্র গোছা আর হলে গিয়ে ওঠ। এই বাড়িটা জাহিদের, তার ভাই থাকবে না তো কি আমার ভাই থাকবে? কয়েকটা দিন অ্যাডজাস্ট করতে পারছিস না? আর 2 বছর ধরে এই বাড়িতে পড়ে আছিস, লজ্জা লাগে না? না, আমি এভাবে কথাগুলো বলতে চাইনি, কিন্তু না বলে কোনো উপায় ছিল না, কারণ তাকে বুঝতে হবে কোথায় কার কতটুকু অধিকার। জীবনে চলার পথে অধিকাংশ সময় মূল্যায়ন কথাটির অর্থ আমরা জানি না। কতটুকু আমাদের অধিকার বোধ সেই বিষয়ে আমরা জ্ঞান রাখি না। কোথায় আমাদের থামতে হবে আর কোথায় ছাড় দিতে হবে সেই বিষয়ে বেশিরভাগ মানুষ একেবারেই উদাসীন।